আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন। আমার আসতে একটু দেরি হলো, আপনারা ক্ষমা করবেন। আজকে আমাকে আমাদের প্রেস সচিব রোহিঙ্গা বিষয়ে কিছু কথা বলতে বলেছেন, আপনাদের কিছু আপডেট দিচ্ছি। আপনারা জানেন 2016 সালে মায়ানমার থেকে 2016 সালের অক্টোবর না 2017 এবং অগাস্ট এবং 16 এবং 17 এবং আজ অব্দি প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন। এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে আমরা এই ইস্যুটিকে আন্তর্জাতিক এজেন্ডায় পুনরায় তুলে নেবার সর্বাত্মক চেষ্টা করেছি। এর আগের 7 বছর এই ইস্যুটি প্রায় অপসৃত হয়ে গিয়েছিল এবং এরপর বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলিতে, বিশেষ করে গাজা এবং ইউক্রেনের যুদ্ধ, এতে করে এই ইস্যুটা আরও পেছনে পড়ে গিয়েছিল। আপনারা হয়তো স্মরণ করবেন যে গত সেপ্টেম্বর মাসে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই ইস্যুটি উত্থাপন করেছিলেন এবং জাতিসংঘকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান করেছিলেন। সেটা তিনি করেছিলেন সেপ্টেম্বর মাসে এবং আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আন্তর্জাতিক সম্প্রদায় এতে সোৎসাহে সাড়া দিয়েছে এবং গত সাধারণ অধিবেশনে জাতিসংঘ এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছিল। মোট 106টি দেশ এই সিদ্ধান্ত কো-স্পন্সর করে এবং সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একটি জাতিগোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিতীয় যে বিষয়টি আমাদের সামনে আমরা বিবেচনা করেছি সেটা হচ্ছে এই সমস্যার সমাধান কি। আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা, প্রত্যাবাসনই এই সমস্যার সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি এবং আমি আনন্দিত যে এই ব্যাপারে আমরা এখন একটা আন্তর্জাতিক কনসেনসাসে পৌঁছেছি। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব তিনি এসেছিলেন মার্চ মাসে এবং তিনি দ্ব্যর্থহীনভাবে বলে গেছেন যে এই সমস্যার সমাধান কেবলমাত্র মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। তৃতীয় যে কাজটি আমাদের সামনে ছিল সেটা হচ্ছে প্রত্যাবাসনের প্রথম যে পদক্ষেপ, মানে কারা ফেরত যাবেন সেই সম্পর্কে একটা মায়ানমার সরকারের থেকে সিদ্ধান্ত নিয়ে আসা। 2017 সালে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপরে আমরা 8 লক্ষ রোহিঙ্গাদের নাম কয়েক দফায় মায়ানমার সরকারের কাছে পাঠাই ভেরিফিকেশনের জন্য। গত
8 বছর ধরে এই ভেরিফিকেশনের ব্যাপারে কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। গত ফেব্রুয়ারিতে মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা, এবং এর মধ্যে 1,80,000 তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছেন। আর বাকি 70,000-এর সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে, সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন। এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকের গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি। এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি। কাজ গত 7-8 মাসে সম্পন্ন করেছি, যেটা আগের 7 বছরে হয়নি। এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ। এরপর হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, আপনি কিভাবে পাঠাবেন এবং সেখানে আপনাকে যে বাস্তবতাটা আমরা মুখোমুখি হয়েছে সেটা বিচার করতে হবে। সেটা হচ্ছে মায়ানমার সরকারের দখলে প্রায় 90% রাখাইন আর নেই। এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি, এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। আমাদেরকে আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। মায়ানমার সরকারও উল্লেখ করেছেন। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। আপনারা জানেন আরাকানের যুদ্ধাবস্থা এখনো নিরসন হয়নি, এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। একই সঙ্গে আমরা দেখেছি মায়ানমারে, বিশেষ করে রাখাইন অঞ্চলে এক ব্যাপক খাদ্যাভাব, ওষুধের অভাব, এবং ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে। বিশেষ করে রোহিঙ্গারা, যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। আমরা ইতিমধ্যে 12 লক্ষ রোহিঙ্গার ভার বহন করছি প্রায় 8 বছর ধরে। আমরা আমাদের সীমার বাইরে চলে এসেছি, আমার এই ভার ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছি, এবং অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়, এবং আমরা সেটা করতে চাই না। দ্বিতীয়ত, খাদ্য সংকটে রাখাইন সম্প্রদায়ের লোকজনও বিভিন্ন সময় আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন, এবং তারা যদি আসা শুরু করেন তাহলে তো বিরাট এক সংখ্যায় নতুন ধরনের শরণার্থীর মুখোমুখি আমাদের হতে হবে। আমরা সেটা অ্যাভয়েড করতে
জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই, এই কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ হচ্ছে না। আপনারা জানেন জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা। আমরা বিষয়টি বিবেচনা করছি, কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে। প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য বা সহযোগিতা এটা প্রাপ্তির ব্যাপারে বা বিতরণের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটা নন ডিসক্রিমিনেটরি, তার মানে কাউকে এর থেকে বঞ্চিত করা যাবে না। দেয়ার উইল বি নো ওয়েপেনাইজেশন অফ এইড, এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। আর আমাদের তরফ থেকে আমাদের শঙ্কা হচ্ছে এই যে আরাকানে যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে, আমরা তাতে রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না। আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে, যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যা হতো। আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করব না। তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে মানে রাজ্য পরিচালনা করতে চায়, তাহলে সেটা হবে একটা অ্যাপারথাইড রাষ্ট্র, সেটা আমরা মেনে নিতে পারি না। তাদেরকে এই কথাগুলো বলা হয়েছে, আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চাই। বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন করা। আমরা এই কাজটি করার সকল অপশনে আমাদের টেবিলে থাকবে। আমরা সর্বপ্রযত্নে এবং আমাদের সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার প্রচেষ্টা। আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোন সাহায্য এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই রুট দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে বলল যে আপনারা এই সাহায্য, যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার রোহিঙ্গাদেরকে গত 7-8 বছর ধরে, সেটা আমাদের চোখের সামনে। তারা বললে এর কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেল তারা সেটা ব্যবহার করবে এবং সেইটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। আমি আবারও বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, যোগাযোগ করলেই পাবেন। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা
এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যেই প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। আপনারা জানেন মায়ানমারে ভূমিকম্প হলো, আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি নাই, আমরা পাঠিয়ে দিয়েছি ত্রাণ। এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। যদি আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রিরিকুইজিট পূর্বশর্ত আমরা সেখানে আসি নাই। অনেকে বলেছেন করিডোরে নিয়ে আপনারা কথা বলছেন, কারোর সঙ্গে আলাপ করেন নাই। ভাই আমরা কী করে আলাপ করবো? যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কী করে হয়? আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে, আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি আপনার ঢিল করেন সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। প্লিজ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্ন দিব, আপনার নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। থ্যাংক ইউ। মুস্তাফিজ ভাই, ইয়েস। বলতে থাকেন মুস্তাফিজ ভাই। আমি শুনছি। ফিনান্সিয়াল এক্সপ্রেস কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত আপনি যে 8 চ্যানেলের কথা বললেন, বেসিক্যালি আমাদের যে কনফিউশনটা তৈরি হয়েছে, আপনি আগেও বলেছিলেন, ইউএন সেক্রেটারি জেনারেল মার্চ মাসে এসেও বলেছিলেন, হোয়াট দ্য টার্ম হি ইউজ চ্যানেলিং 8। তো 8 চ্যানেল করা আর সেটার সাথে কেউ কেউ হয়তো করিডোর সমর্থক ভেবেছেন, আপনি ব্যাখ্যা করে দিয়েছেন যে এই করিডোর এবং 8 চ্যানেল আসলে এক জিনিস না। কিন্তু এখানে আমার প্রশ্নটি হচ্ছে যে এই যেহেতু রাখাইনের সাথে বাংলাদেশ ছাড়াও আপনি জানেন যে ইন্ডিয়ারও সীমান্ত আছে, বা সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে ইউএনের কোনো যোগাযোগ হয়েছে কিনা, ভারতকে ছিল কিনা, সেটা একটা মাধ্যম হতে পারে মিজোরাম দিয়ে দিয়ে যাওয়া। প্রথমত এটি। আর দ্বিতীয়টি হচ্ছে যে মানে যখনই সংকট শুরু হয়, আমার মনে আছে 18 সালের দিকে তৎকালীন করেছিলেন, আসলে মায়ানমার শান্তি ভাষা বলতে না, তারা শান্তি ভাষা দিয়ে মায়ানমারকে দমন করা যাবে না বা হবে না। এবং আপনার এটাও মনে আছে যে 2019 সালের দিকে সিনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান ইউএন সিনেটের হিয়ারিং এর সময় বলেছিলেন যে যদি ইউএনএ সাউথ সুদানকে আলাদা করার জন্য ইউএন ম্যান্ডেট দিতে পারে সাউথ সুদানিজদের জন্য, তো সেক্ষেত্রে রাখাইনদের জন্য আলাদা একটা রাখাইন ল্যান্ড কেন করা যায়? তো এই দুটি প্রসঙ্গে আপনার মতামত। দেখুন, প্রথম প্রশ্নটি, মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখাইনে দিবে, তাই তো? তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্টের কি দরকার হতো? আমাকে তাই বলেন। এটা তো উল্টো যাচ্ছে, সিটওয়েতে আসছে, সিটওয়ে থেকে মিজোরামে যাচ্ছে, তাই না? এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না, ঠিক না?
আচ্ছা, নো, সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কেন, তাই না? কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই। এখন আমরা দেবো কি দেবো না এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত। আচ্ছা, 2 নম্বর সাউথ সুদান, এটা নিয়ে আপনি মনে রাখবেন, জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। যেমন ধরেন, ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে, তারা ফেরত যাচ্ছে না। জাতিসংঘর নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় সংঘ বাহিনী সেইখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকি সৈন্যদের। আমি সেই সিদ্ধান্ত যেদিন হয়, আমি সিকিউরিটি কাউন্সিলে নিজে বসেছিলাম, সবাই হাত তুলেছেন, কেবল কিউবা এতে ভোট দেয় নাই। জাতিসংঘ কখনই এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না। এখন আপনি আমাকে বলেন, যদি মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয়, চীন এবং রাশিয়া কি ভোট দিবে? তাদের তো 2টা ভেটো আছে। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু দেশ করছিল, কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত না। আমি বলছি না রাখাইনকে কেটে দাও, আমি বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদ নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই। তো এগুলো করা সম্ভব না যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য চ্যাপ্টার 7 নামে একটা চ্যাপ্টার আছে জাতিসংঘ সনদে বল প্রয়োগের সঙ্গে, সেইটা ইনভোক করে যদি না করা যায়, জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না, সম্ভব না। এটা জাতিসংঘ আপনার মহাসচিব চাইলেও পারবেন না, তার সেই ক্ষমতা নেই। থ্যাংক ইউ। আমার 2টো ছোট প্রশ্ন। একটা হলো যে সাধারণভাবে যে তথ্যটা আছে যে এখানে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন চাপ আছে যাতে দ্রুত আপনার এই পাঠানোর যে চ্যানেলটা এটা চালু হয়। সরকার খুব তাড়াহুড়ো করে চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা। দ্বিতীয় যে প্রশ্নটি আমি বুঝতে চাই সেটা হলো যে আপনি মাত্র সিকিউরিটি কাউন্সিলের কথা বলেছেন, এই বিষয়টি কি আপনার সিকিউরিটি কাউন্সিলের সমর্থন দরকার হবে কিনা বা সিদ্ধান্ত দরকার হবে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমেরিকা কেন, আমরা কারো চাপের মধ্যেই নাই, আমরা কারো চাপের মধ্যে নেই, কেউ আমাদের কোনো চাপটা দিচ্ছে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না, সেখানে অংশীজন তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের ওপরে কোনো চাপ নাই, যেই জিনিস নাই সেটার ভার তো আমরা অনুভব করতে পারি না, 1 নম্বর। 2 নম্বর, তাড়াহুড়োর কোনো কথা নাই, আমাদের সোজা হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে, এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের 2বারের মতো প্রত্যাবাসিত হয়েছে সেরকম আর ফেরত না চলে আসেন। ইট হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। তারা যাবেন এবং সেখানে থাকবেন। সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে, তাতে যদি রোহিঙ্গাদের উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে, তাহলে তারা সেখানে যাবেন কেন? তাদেরকে রক্ষা দিবে। ভবিষ্যতে আবার এটা হবে না সেটা গ্যারেন্টি কে দিবে? কেউ তো দিবে না। আজকে তারা ফেরত গেলেন, কালকে তাদের আবার একটা জাতিগত নিধন করে ফেরত পাঠালো, সেইভাবে হবে না রে ভাই। দিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। আমরা বারে এই সমস্ত জিনিস ফাজলামি সহ্য করতে পারবো না। দে হ্যাভ টু গো ব্যাক, দে হ্যাভ টু স্টে দেয়ার, এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে। সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায়, সেটা হবে সাংঘাতিক রকম একটা ইরেসপন্সিবল কাজ। একটু
না দেখুন, আপনি করিডোর করতে চাইলে হবে, লাগবে। আর আপনি যদি মনে করেন যে না, মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের দুটো সাহায্য দাও, তোমাদের বাংলাদেশ আপনাদের ছাড়ার কোনো রুট নাই, আপনারা সেই কেবল বর্ডারটা পার করে দেবেন, আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি, তখন সেটা আমরা বিবেচনা করব। কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। যদি এর মধ্যে বসে থাকে, অ্যাপারথাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? প্রশ্নই ওঠে না। মিশু, আমার নাম মুসলিম, আমি সমতলায় কাজ করি। আমার মূলত আপনাকে ইন্টারভিউ করা উচিত, তবে আমি খুব ছোট করে কিছু প্রশ্ন করছি। না না, একটা দুইটার বেশি, অনেকে কোশ্চেন আছে, প্লিজ। খুবই পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, তো এই নীতিগত সিদ্ধান্ত কি আমরা আদৌ নিয়েছি কি নিয়ে এটি আপনি ক্লিয়ার করবেন। এটি একটা। জাতিসংঘের সাথে আমার যখন কথা হয়েছিল তখন তারা বলেছিল যে এরকম একটা চ্যানেল বা ক্রস বর্ডার অ্যারেঞ্জমেন্ট, যেহেতু তারা করিডোর বলছে না, ক্রস বর্ডার অ্যারেঞ্জমেন্টের জন্য আরাকান, মিয়ানমার, বাংলাদেশ সম্মতি প্রয়োজন। এখন সবার যদি সম্মতি প্রয়োজন হয়েই থাকে, তাহলে মিয়ানমার গভর্নমেন্ট কেন হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ দিয়ে হচ্ছে যে প্রাণ দিচ্ছে না কেন? আর তাও যদি সম্ভব না হয়, তাহলে তৃতীয় পক্ষে এখন মিয়ানমার সরকারের অধীনে আছে, সেখান থেকে কেন দিচ্ছে না? কেন সেটা বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে? এই এভিনিউগুলো আপনারা হচ্ছেন যে চেক করে দেখেছেন কিনা, এটি একটি প্রশ্ন। এই আর প্রথম কোশ্চেনটা ছিল হলো আচ্ছা, ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। মুভ, উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট। আমার স্লিপ হতে পারে, কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই, এটা কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব, এর বাইরে না। আমাদের সব কিছুই দেখতে হবে। আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তাহলে সেভাবে যাবে। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। এখন তারা যদি খুলতে না চায়, আমরা তো জোর করে খোলাতে পারবো না, তাই না? আমার তো স্বার্থ আছে। যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা। আমরা বলছি এইটা হবে আমাদের টার্মসে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে। যদি আরাকান আর্মি, আবারও বলছে, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং এর পলিসি তারা চালিয়ে যায়, আরাকান আর্মি রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই ভাই, হিসাব সিধা। মুস্তাফিজ। আপনি যে প্রসঙ্গটা এনেছেন, আমার একটু জানার আগ্রহ এখানে যে মিয়ানমার গভর্নমেন্টের এই ব্যাপারে সিদ্ধান্তটা কি, তারা অ্যাপ্রুভ করেছে কিনা, আর এই এটা মেডিসিন হোক বা খাদ্য সামগ্রী হোক, এটার কন্ট্রোল কাদের উপর থাকে? আর বাংলাদেশের অনেকেই সিকিউরিটি এক্সপার্টরা বলেছেন এখানে একটা আশঙ্কা থাকে বাংলাদেশ গোয়িং টু বি এ পার্ট টু দ্য কনফ্লিক্ট। এটা আসলে কত সত্য? থ্যাংক ইউ। শুনুন, আপনাদেরকে সবিনয় একটা কথা বলতে চাই, সব কিছুই কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়। কোনো রাষ্ট্রই সব কিছু ডিসক্লোজ করবে না। আপনারা যদি দেখেন সাহায্য সেখানে যাচ্ছে, তাহলে ধরে নেবেন দুই পক্ষের সম্মতি আছে, আপনারা ধরে নেবেন। তাছাড়া আমরাও দিব না, তারাও নেবে না, জাতিসংঘের মধ্যে যাবে না, এটা মনে রাখবেন। জাতিসংঘ হচ্ছে 190টারও বেশি দেশের সংগঠন, তারা এই সমস্ত অ্যাডভেঞ্চারে যায় না, আপনি কোথাও দেখাতে পারবেন না। এক। আর দ্বিতীয় আপনার প্রশ্নটি কি ছিল? কন্ট্রোল। আচ্ছা,
পুরো কন্ট্রোল জাতিসংঘের, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছেন, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানা রকম জিনিস হয়, আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। এবং আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা, অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না, সেই সিকিউরিটির জিনিসগুলো তো আমাদের দেখতেই হবে, তাই না? আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না, কোনো সম্ভাবনা নেই। আমরা শুনেন, দুই পক্ষ যদি রাজি হয়, এটা আপনারা একটা ভেবেই দেখেন না, একটু যুক্তি দিয়ে দেখেন, দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো, সম্মতি নিয়ে যাচ্ছে, কনফ্লিক্টটা কি করে যাই? আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না। আমরা দুপক্ষকেই বলেছি যে যদি আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে, এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এবং এইটা আমি বারে বারে কিন্তু বলেছি, আপনারা ছেপেছেন অনেকে। Any question from this part? রোহিঙ্গা ইস্যুর বাইরে আমাদের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্লিজ ওই বিষয়ে কোনো আলাপ হবে না, এটা রোহিঙ্গার উপরে। আমি পরিমল পাবনা থেকে। আমরা যেহেতু বিবেচনা করছি, এই কথাটা বলছি, তাহলে ক্রস বর্ডারে মানে আমাদের সীমান্তে ঠিক কোন জায়গা দিয়ে এই ক্রস বর্ডার চ্যালেঞ্জটা হতে পারে, সেটা আমাদের ভাই, রোগী তো হাসপাতালে ভর্তিও হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। দুপক্ষ যদি, সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্যে আবারও বলছি, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনও সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব, কারণ সেখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে যাই, আপনি যে কথাগুলি বললেন, রুটগুলি দেখতে হবে, অন্যরা যেটা বললেন, আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে, তাই না? আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে, সেইটার অবস্থা কি, হ্যাঁ, সেইগুলো আমাদের দেখতে হবে। এইটার ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। বহু কিছু বিবেচনার আছে, এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই? এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাই নাই। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব, এবং বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। মাননীয় উপদেষ্টা, আমার নাম রবিউল হক, আমি খবরের। আমরা যতটুকু দেখেছি যে আপনি বলেছেন যে আমাদের নতুনভাবে রোহিঙ্গা গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নাই, অবস্থাও না। সেখানে 1,20,000 গত 1 বছরের মধ্যে ঢুকে গেছে। এইটা কেন ঢুকতে দেওয়া হলো, একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আমরা এতদিন দেখেছি যে মিয়ানমারের কর্তৃপক্ষ এবং কথা এবং এদের প্রতিশ্রুতি কখনো রাখেনি, এটা একেবারে প্রমাণিত। এখন আমরা ওখানে যদি হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বা তাদের একটা কন্ডিশন আমরা নিয়ে আসি, সেখানে তাদের স্টেবল হওয়ার পরে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন হবে, এর কোনো নিশ্চয়তা আছে? এই যে আপনি যে আচ্ছা, আপনার প্রথম কথাটি 1923 সালের থেকে 1924 সালের জুলাই আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক লোক এসছেন যুদ্ধকালীন অবস্থার কারণে, নিরাপত্তাহীনতার কারণে তারা এসেছেন। 2023 থেকে 2024 সালের মাঝে আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে। তারপরে কিছু কিছু লোক এসছেন খাদ্যাভাবের জন্যে,
আমরা সম্প্রতি কিছু নিউ অ্যারাইভাল তাদেরকে জিজ্ঞেস করেছি, ইনসিকিউরিটির কারণে অনেকে আসছেন এবং খাদ্য ঔষধ ইত্যাদির অভাবে আসছেন। এটা একটা মিক্সড পিকচার, কিন্তু আগের যে ওই সময়টাতে যে বিশাল ফ্লো সে ধরনের কিছু এখন হচ্ছে না, যাও হচ্ছে সেটাও আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। সেই কথাটি আমরা পরিষ্কার আরাকান আর্মির কাছে বলেছি। আমরা একটা সীমার কাছে এসে গেছি এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে রোহিঙ্গা যাতে আর বাংলাদেশে না আসে তার চেষ্টা তারা করবেন, আমরা সেটা প্রমাণ করতে চাই। সেই আর মনে রাখবেন, আমাদের এই আলোচনাগুলো আমরা প্রধানত জাতিসংঘকে মাঝে রেখে করি। আমরা একটা এস্টাবলিশড স্টেট, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার আছে সারা দুনিয়ার কাছে। একটা নন স্টেট অ্যাক্টরে সেটা নাই। সেই কারণেই আমরা জাতিসংঘকে মাঝে রেখেই এই আলোচনাগুলো করছি। আমরা তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা সবসময় পর্যবেক্ষণে রাখব। যখন আপনি যে কোনো একটা আলাপে যান, আমি কোনো কারো সম্পর্কে ঢালাও মন্তব্য করতে চাই না। যতক্ষণ না পর্যন্ত বিশ্বাসভঙ্গের কারণ দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাসভঙ্গকারী বলবো না। এইভাবে নেগোসিয়েশন হয় না। আমি আসলে আমার আগে যে সহকর্মী প্রশ্ন করেছি তারই কিছুটা এক্সটেন্ডেড ভার্সন একটা প্রশ্ন, যেটা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে, এটা আপনারা একাধিকবার বলছেন। তো আপনারা যে শুভ ইচ্ছা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, আপনি বলছেন যে ঢালাওভাবে কাউকে আপনি অভিযুক্ত করতে চান না, কিন্তু বাংলাদেশ থেকে 200 জেলে তো তারা ধরে নিয়ে গেছে এবং রেগুলার এই কিডন্যাপিং চলছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আগের মতো ইনফ্লাক্স নাই, তার কারণ রোহিঙ্গাই তো নাই। এখন তো 3-3.5 লাখ আছে, তার মধ্যে আইডি প্লেয়ার্স 2012 বেশিরভাগ তো অলরেডি বাংলাদেশে চলে এসেছে। তো আপনি এনশিওর করবেন কিভাবে যে আরাকান আর্মির যে বা প্রশাসন সেখানে সত্যিকার অর্থে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন থাকবে? এরকম কোনো চুক্তি কি আপনাদের মধ্যে হবে যে তারা আমাদের এখান থেকে এই 12 লক্ষ লোক ফেরত নেবে? এরকম কোনো নিশ্চয়তা পাবেন কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন আসলে সার্কুলেটিং অনেক ধরনের গুজব যে এই হিউম্যানিটেরিয়ান এইড চ্যানেল নিয়ে আপনাদের সঙ্গে সেনাবাহিনী খুব। দ্বিতীয়টা আমি বলছি একেবারেই গুজব। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, একেবারে এক সমতলে। এখানে কোনো ফাঁকফোকর নাই। 2 নম্বর কথা হচ্ছে, আপনি প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে? আপনি তাকে কিছু কথা বলেছেন, সেই কথাগুলি সে মানছে কিনা? আমরা তো বলছি উই ওয়ান্ট টু, আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন দেখতে চাচ্ছি। এথনিক ক্লিনজিং কিংবা অ্যাপার্থাইড শাসন এগুলো আমরা মানি টানি না। অ্যাপার্থাইড গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছি। আমরা দেখবো আগামীতে তারা এটা করছেন কিনা, তাদের একটু সময় দিয়ে দেখছি। আপনি তো সময় দেবেন তাকে, কিন্তু সেটা যদি না করে তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ বা আমরা ধরে নেব এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা। কিন্তু তার আগে তাই না? থ্যাংক ইউ। মাননীয় প্রতিষ্ঠা, আমার নাম আহমেদ রেজা, আমি জম টেলিভিশনে কাজ করি। আমার একটা ছোট প্রশ্ন আপনার 2টা কথার প্রেক্ষিতে। একটা হচ্ছে, আপনি বলেছেন যে অংশীজনদের সিদ্ধান্তে, সকল অংশীজনদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং শেষ যে প্রশ্নটির উত্তরটি আপনি দিলেন যে সেনাবাহিনীর সাথে আপনাদের কোনো ধরনের মতবিরোধ নাই, বিশেষ করে করিডোর ইস্যুতে। আমার ঠিক প্রশ্নটা এখানে, যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি অ্যান্টি ভাইব তৈরি হয়েছে এই সরকারের প্রতি, সেটি আপনাদের একটা কথার প্রেক্ষিতেই হয়েছে বা নানা কারণে হয়েছে। ফলে এই সংকটটি তৈরি হয়েছে যেটি হয় যে নিজেদের মধ্যে একটি সংকীর্ণতার কারণে। সেই অংশীজনদের কথা বলছেন, আপনার কি ধারণা যে আপনাদের যে অংশীজনরা যারাই রয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনাদের বিভিন্ন উপদেষ্টার মধ্যে, তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং সেটির কারণেই বাংলাদেশের মানুষের কাছে এই ভাইবটি মেসেজটি পৌঁছেছে? আপনার এই প্রশ্নটির উত্তর আমি দিতে চাইনি, কিন্তু আমি এখন দিতে হচ্ছে। আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নাই, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন।
তারা এটা বলছে, তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। আপনি জাতিসংঘ, আমেরিকা সবাইকে টেনে আনলেন, আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি, তার মধ্যে জড়ালো আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। এই প্রচারণাটা কোত্থেকে এসছে আপনার হিসাব করে দেখেন। এটা কি বাংলা? আর এই আমি বলি, আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয়, ক্ষতিগ্রস্ত হবে কে? এটা আমি আগেও বলেছি, প্রকাশ্যেই বলেছি, ক্ষতিগ্রস্ত হবে কে? তার কিছু বলছে? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একবার সরাসরি বলেছি, টেপও আছে সেটা। হ্যাঁ, তো ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশেন, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি। আপনারা বোঝেন না কি কোত্থেকে এসছে? প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই। দেশের স্বার্থ বলে একটা কিছু আছে, আমি এগুলো বলতে চাইনি। আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই? সরকার সব কথা বলবে কেন? আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয়, কিন্তু আমাকে বলালেন। সরকারের ভেতর আমার ফরেন অফিসের সঙ্গে আমার I coordinate with foreign office on every issue. আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি, খুব ক্লোজলি কাজ করি। দেখেন ভয়াবহ অবস্থা। আমি গেলাম 18 এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে, এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড টেবল, সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম। ফেরার পথে রামু ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক বেলা চা খেয়ে যেতেন। আমি গেলাম, কারণ 1 লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো, আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন। আমি ওনার সঙ্গে চা খেয়ে আধা ঘন্টা ছিলাম, বেরিয়ে গেছি। প্লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সেই পোর্টালে বেরিয়ে যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য। ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন? কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে, এর অবস্থাতে আমাদের কাজ করতে হয়। ধন্যবাদ। হ্যাঁ, মুক্তা বলেন। আপনার লাস্ট যে উত্তরটা সেটা দিয়ে আমি কোশ্চেন করতে চাই যে আপনি মিয়ানমার যদিও আমাদের প্রতিবেশী, তারপরে হচ্ছে রোহিঙ্গাদের আমরা ভার বহন করছি 8 বছর। হচ্ছে যে আমরা মিয়ানমারকে বিশ্বাস করতে চাই। গেল 8 বছরও কিন্তু আমরা এটাই দেখেছি যে বিগতের সরকারও কিন্তু বলেছে যে আমরা বিশ্বাস করতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসন, এবং টাইম তারা দিয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন করে 2018 সালে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিতেও বলেছিল ফেব্রুয়ারিতে তাদের ফিরে যাওয়ার কথা ছিল, তখন আমরা দেখেছি ফেরত যায়নি। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাতে পারিনি। আপনিও বলছেন তাদেরকে বিশ্বাসের কথা। প্রশ্নটা করেন প্লিজ। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই বিশ্বাসের টাইমটা আসলে কতদিনে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এই চ্যালেঞ্জে আসলে কোনো ধরনের মাত্র কথা হয়েছে, এটা নিয়ে কোথায় রুট হবে, কে আসলে দেখবে, এগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তার মানে এটা কি জাতিসংঘ শুধু মুখে মুখে প্রস্তাব দিয়েছে কিনা, এটার হচ্ছে অবস্থা কি, তারা কি লিখিত কোনো প্রস্তাব দিয়েছে কিনা? কারণ জাতিসংঘের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে যে আমরা বোধ পক্ষের সঙ্গে কথা বলে দেন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে। এইটা আসলে কোন পর্যায়ে আছে, যে কোন দিকে রুট হবে, কার তত্ত্বাবধান হবে, কিংবা কোনো কিছুই এখন পর্যন্ত ঠিক হয়নি। এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন কোন পর্যায়ে আসলে আছে। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাব দিই।
আপনি কি সত্যি সত্যি মনে করেন যে আমরা দায়িত্ব নেওয়ার আগে there was any serious effort on the part of the government of Bangladesh to resolve this issue? বাংলাদেশের তরফ থেকে এমন কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কি না 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে? ইস্যুটা তো মরেই গেছিল ভাই, ইস্যুটা মরে গেছিল, সেটাকে টেনে তুলতে হয়েছে। এমনি এমনি ইউনাইটেড নেশনস দিয়ে দিবে? কতটুকু শ্রম ব্যয় করতে হয় বোঝার চেষ্টা করেন। তারপরে এই কনসেনসাস যে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা, গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই। এই যে 1 লক্ষ, হ্যাঁ, 1,80,000 গত 7 বছর আনতে পেরেছে নাম্বারটা তো দিয়েছে 6 বছর আগে, আর 8 লক্ষের হিসাব আনতে পেরেছে। সুতরাং বিশ্বাস অবিশ্বাসের কথা ওইভাবে বলবেন না। আমাদের তরফ থেকেই তো উদ্যোগ ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না, আপনারা ভেবে নেবেন। সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আচ্ছা, 2 নম্বর কথা, ফেব্রুয়ারিতে আমার সঙ্গে বৈঠক হয়েছে মিয়ানমারের। তারা বলেছে 1,80,000 তারা এটা পাবলিক করবে। আমার সঙ্গে করলো 2 মাস পরে করলো, তো সেটা কথাটা তো রাখলো। তারপরে আমি অবিশ্বাস করে বসবো? বিশ্বাসযোগ্যতাটা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে, এর জন্য সময় লাগে। চট করে আপনি বলতে পারেন না যে আমি ওকে আমি বিশ্বাস করি না। এইভাবে ডিপ্লোমেসি হয় না রে ভাই। ইটস এ ভেরি ভেরি these things will have to be very very carefully handled. থ্যাংক ইউ এনি। আমরা শেষ করব, আমাদের আরেকটা প্রেজেন্স আছে প্লিজ। না মিশু, আপনার কোশ্চেন হয়েছে। কোশ্চেনটা না লাস্ট কিছু না, আমি না জাতিসংঘে শুনুন, আমি একটা কথা বলি, জাতিসংঘের কোনো কাজই লিখিত হয় না আনলেস দেয়ার ইজ অ্যান অ্যাগ্রিমেন্ট। আমি তো ওখানে অনেক বছর কাজ করেছি। কোনো অ্যাগ্রিমেন্ট না হলে সকল পক্ষের সম্মতি এবং কিভাবে এইগুলো মোটামুটি যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে নির্ণীত হবে ততক্ষণ পর্যন্ত কিছুই লিখিত হবে না। থ্যাংক ইউ। আমার মনে হয় শেষ না, আমাদের আরেকটা প্রেস কনফারেন্স। বলুন। আচ্ছা বলেন। স্যার, আমি মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে আছি। দীর্ঘদিন ধরে পরিচিত প্রশ্ন করলই ফিরে যাবে না সেটা আমি বলছি, কিন্তু গোয়েন্দা সংস্থার স্পষ্ট কিছু প্রত্যেক বছরই তারা রিপোর্ট দেয়। আমাদের পার্বত্য অঞ্চলের কমপক্ষে 2জন উপজেলা চেয়ারম্যান আছে যারা আসলে তাদের পূর্বপুরুষ বাংলাদেশে এসেছিল, তারা রোহিঙ্গা, এবং এখন তারা সরাসরি রাজনীতির সঙ্গে অংশ নিয়েছে। গেল সরকারের সময়ে তারা প্রতিদ্বন্দ্বিতাও করেছে, এবং তৃণমূল এরকম সংখ্যাটা অনেক। এবং আমাদের যেমন আদমশুমারি হয়, জনশুমারি হয়, আপনি প্রশ্নটা করেন প্লিজ। ওদের ওরা হয় না। অর্থাৎ আপনারা যে একটা ফিগার দিচ্ছেন 12 লক্ষ, ভেতরে কি আসলে 12 লক্ষ আছে নাকি সারা দেশে তারা ছড়িয়ে গেছে? মানে এটা কতটা জটিল ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এই বিষয়টা যদি একটু বলতেন। আমি যেটা জানি যে তারা এখন তো বরগুনায়ও চলে গেছে, পূর্বখালীতেও চলে গেছে, আসলে অবস্থাটা কি? দেখুন, রোহিঙ্গাদের সংখ্যা কত এইটা রেজিস্ট্রেশন এবং এটার বায়োমেট্রিক্স ডেটা ভেরিফিকেশন এটা করে ইউএনএইচসিআর, তারা সেটা করে থাকেন। এবং রোহিঙ্গারা এখন এটা কিন্তু 12 লক্ষ লোক একটা ক্যাম্পের ভেতরে থাকে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নিরূপণ করা আমাদের জন্য কঠিন। এবং যেটা হয়েছে খুব দুঃখজনক, যেটা ইউএনএইচসিআরের সঙ্গে আমাদের একটা এমওইউ ছিল, এখনও আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তাতে বলা হয়েছে রোহিঙ্গাদের যে বায়োমেট্রিক ডেটা, ছবি, এগুলোর মালিক হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর, কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর। 7 বছর ধরে আমরা যে মালিকানা দাবি করি নাই, ইউএনএইচসিআরের কাছ থেকে আমরা কোনো ডেটাই চাই নাই। ইলেকশন কমিশনের সঙ্গে আমার আলাপ হলো, আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের ডেটাবেজের সঙ্গে রোহিঙ্গা ডেটাবেজের যোগাযোগ আছে কিনা। তারা বললেন এই কথা তো কেউ বলে নাই। এইটা না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এখন এই বায়োমেট্রিক ডেটা যেটা
UNHCR বলেছি আমরা সেটার মালিক, অ্যান্ড উই আর সভরেন, ইউ আর নট। ডেটা দিতে হবে, ডেটা দিয়ে এখন তারা দেবে, সেই ডাটাটা আমরা উপযুক্তভাবে, ভাই দেশের ভেতরে যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না। দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস, রাইট? কেউ এটা নিয়ে কথা বলে না, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি বললেন, এইটাও আমাদের নিরসন করতে হচ্ছে। এখন এই ডেটা বেস, আমাদের ডেটা বেস, তখন আমরা বুঝতে পারবো যে এটা যদি ইন্টারঅপারেবল হয়, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে আমাদের জাতীয় মানে রোহিঙ্গা বেজের কোনো কিছু আমাদের জাতীয় ডেটা বেজে ঢুকে গেছে কিনা আমরা বের করে ফেলবো তখন। ইটস ভেরি সিম্পল। কিন্তু এই কাজটি হয় না। মিশু আবার নিচ্ছি, আবার একটা কোশ্চেন। একটাই কোশ্চেন ছোট, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সেখানে একটা ফেমিন লাইফ সিচুয়েশনের কারণে আমাদের বর্ডারে ইতিমধ্যে হচ্ছে যে বেশ কিছু রাখাইনি বা অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন এসেছে, প্লাস হচ্ছে একটা আসার সম্ভাবনা আছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা দেখি যে প্রতি বছর জিআরপি ঘোষণা করা হয় খুব হঠাৎ করে, সেইখানে জাতিসংঘ এখন পর্যন্ত গত 8 বছরে কখনোই সম্পূর্ণ ফান্ড জোগাড় করতে পারেনি। তো রাখাইনে ওইখানকার মানুষদের জন্য যে তারা যে ত্রাণটি নিয়ে যাবে সেটা সম্পূর্ণ দিতে পারবে কিনা। আমার উদ্বেগের জায়গাটি হচ্ছে যে যদি তারা প্রপার ত্রাণ সেখানে দিতে না পারে, তাহলে দেখা যাবে যে উৎস থেকে ত্রাণ আসছে সেই দিকে ওই দিককার মানুষগুলো ছুটে চলে আসবে। এই বিষয়টি আপনারা বিবেচনা নিয়েছেন? একটি পয়সা বাংলাদেশ, একটি পয়সা না, একটি পয়সা আমাদের ভাগ থেকে যাবে না। আমাদের জেআরপিতে যেটা বলা আছে একটি পয়সা থেকে যাবে না। রোহিঙ্গা ঋণের ত্রাণের সামান্যতম অংশ ওখানে যাবে না। ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। যদি হয় এটা কিন্তু বিশাল এক যদি। আর 2 নম্বর জেআরপির কথা বলে যে না ভাই, এইগুলি এত তো আমরা এখনো বলতে পারবো না। কি আমরা সেখানে যাইনি তো রে ভাই, আসল জিনিসটাই হয় নাই। বাচ্চাই জন্মায় নাই, আপনি তাকে বোতল দুধ খাওয়াবেন, হয়নি তো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।